কিয়ামত পর্যন্ত বাংলাদেশে জামাত কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে না। গয়েশ্বরচন্দ্র রায় তিনি এক আন্দোলন করতে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়ে গয়েশ্বরচন্দ্র রায় সাহেব যখন অসুস্থ আহত হলেন, প্রশাসন তাকে ধরে নিয়ে গেলেন সেই ডিবি প্রধানের ভাতের হোটেলে গিয়ে তিনি ডিবি প্রধানের ভাতের হোটেলে ভাত খেয়ে হাসতে হাসতে সেখান থেকে এসে তিনি আন্দোলন স্থগিত করে দিলেন, আন্দোলন থেকে ফিরে বাড়িতে চলে গেলেন। তাহলে যে ব্যক্তি ডিবি প্রধানের ভাতের হোটেলে ভাত খেয়ে আন্দোলন বাতিল করে দিয়েছেন, সুতরাং তার কোনো কথার জন্য জামাত ইসলাম যে অগ্রসর বন্ধ হয়ে যাবে বা আগামীতে ক্ষমতায় যেতে পারবে না, এটাই আমাদের বিশ্বাস করতে হবে। এটা বাংলাদেশের জনগণ বিশ্বাস করবে বলে এটা আমার কখনোই মনে হয় না। যে জামাত ইসলাম বাংলাদেশে নেই, তাদেরকে যে শেষ করে দেওয়ার গত 16 বছরের স্বৈরাচারদের যে এজেন্ডা ছিল, কর্মসূচি ছিল, গতকালকের সমাবেশে প্রমাণ হয়েছে জামাত ইসলাম শেষ হয়ে যায়নি, তাদেরকে শেষ করে দেওয়া যায়নি, তাদের নেতৃবৃন্দুদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে তাদেরকে জেলে বন্দি করে ক্রস ফায়ার দিয়ে শেষ করা যায়নি, বরং অতীতের যে কোনো সময়ের চেয়ে হাজারো গুণ শক্তি নিয়ে, স্পিড নিয়ে তারা ময়দানে আবদ্ধ। ভয়েস অফ পিপুলের আজকের প্রোগ্রামে যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন এবং অভিনন্দন জানাই আমার সহ যারা আলোচনা করলেন সহ আলোচক বিন্দুদেরকে। আমার পূর্বের আলোচক বিন্দু গতকালকের জামাত ইসলামের সমাবেশ নিয়ে অনেকে মন্তব্য করেছেন। আমি গতকালকের সমাবেশে গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ সুযোগ দিয়েছেন। আমার দৃষ্টিভঙ্গি থেকে আমার যেটা মনে হয়েছে, বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ এবং সবচেয়ে সুশৃঙ্খল একটি সমাবেশ উপহার দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী। এবং জামাত ইসলামের এই সমাবেশে বাংলাদেশের 64টি জেলা, প্রতিটি উপজেলা, প্রতিটি ইউনিয়ন, প্রতিটি গ্রাম, এবং আমি মনে করি এমন কোনো পাড়া মহল্লা নেই যেখান থেকে 2-4 জন ব্যক্তি এই সমাবেশে উপস্থিত হয়নি। সুতরাং আমি মনে করি এটা শুধু ঢাকার সমাবেশ নয়, গতকালকের জাতীয় সমাবেশ পুরো বাংলাদেশের মানুষ একত্রিত হয়েছিলেন। সর্ববৃহৎ একটি সমাবেশ জামাত ইসলাম করেছেন এবং এই সমাবেশটি শুধু সোহরাওয়ার্দী উদ্যান নয়, সোহরাওয়ার্দী উদ্যান পার হয়ে এদিকে পল্টন থেকে শুরু করে প্রেস ক্লাব, শাহবাগ চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল, আশেপাশের পুরো এলাকায় লোকে লোকারণ্য হয়েছে। এবং সোহরাওয়ার্দী উদ্যানে যে পরিমাণ মানুষ ছিলেন তার কয়েক গুণ মানুষ ছিল এর বাইরের, অর্থাৎ উদ্যানের বাইরে। এত বিশাল বড় একটি শোডাউন দিয়েছেন এবং বিশাল বড় একটি প্রোগ্রাম করেছেন অত্যন্ত সুশৃঙ্খল ভাবে। আমার আগে আফসারি ভাই বলছিলেন যে এত বড় শোডাউন দিয়ে জনদুর্ভোগ, মানুষের কষ্ট হয়, রোগীর সমস্যা হবে। আমি মনে করি জামাত ইসলাম এই প্রোগ্রামটি করতে গিয়ে যেভাবে সচেতন ভাবে উদ্যোগ নিয়েছেন, এমন উদ্যোগ ইতিপূর্বে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল নেয়নি। যদি প্রশ্ন করেন কিভাবে, পুরো রাজশাহী রংপুর বিভাগ 16টি জেলার মানুষ আমরা যারা গিয়েছি, আমাদের গাড়ি রাখা বাধ্যতামূলক করেছিলেন সেই সংসদ ভবনের পাশে বাণিজ্য মেলা মাঠে, অর্থাৎ এখানে রেখে আমরা 1 ঘন্টা হেঁটে সমাবেশে গিয়েছি। উদ্দেশ্য ছিল যেন রাজধানীবাসীর জনদুর্ভোগ না হয়। আবার যারা এইরকম ভাবে চতুর্দিক থেকে এসেছেন, ঢাকার এরিয়ার অর্থাৎ মূল ঢাকার অনেক দূরে গাড়িগুলো রাখার ব্যবস্থা করেছেন সংগঠন থেকে। অর্থাৎ জামাত ইসলাম চায়নি রাজধানীবাসীর যেন দুর্ভোগ হয়। তার মানে যতটুকু সচেতন হওয়া দরকার ততটুকু উদ্যোগ তারা নিয়েছেন। তারপরেও যদি কেউ জনদুর্ভোগে পড়তেই পারেন, এর জন্যই কিন্তু জামাত ইসলামের পক্ষ থেকে সমাবেশের আগের দিনেই আগাম ক্ষমা চেয়ে রেখেছেন যে এর পরেও আমরা বিশাল বড় প্রোগ্রাম করছি, যদি কোনো কষ্ট রাজধানী বেশি পেয়ে থাকে তার জন্য আমরা ক্ষমা চাই। সুতরাং এর চাইতে ভালো উদ্যোগ বা ভালো কোনো সিস্টেম ইতিপূর্বে কোনো দল নিয়েছে বলে আমার মনে হয় না। এখন গতকালকের সমাবেশটি হয়ে যাওয়ার পরে একটি বিষয় আমার কাছে খুবই ভালো লেগেছে আমার কাছে, সেটা হলো জামাত ইসলামের আমির আমরা দেখেছি হঠাৎ করে বক্তব্য দিতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। অর্থাৎ বক্তব্য দিতে দিতে তিনি পড়ে গিয়েছেন, তিনি উঠে আবার বক্তব্য দেওয়া শুরু করলেন, আবার পড়ে গেলেন, সর্বশেষ তিনি বসে থেকেই বক্তব্য দিয়েছেন। এবং আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান অসুস্থ হয়ে হসপিটালে যাওয়ার পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন চরমোনাই, হেফাজত ইসলাম সহ ইসলামী যতগুলো দল রয়েছেন প্রত্যেকটি দলের নেতৃবৃন্দু কিন্তু তার কাছে গিয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি নিজে উপস্থিত হয়ে তার শরীরের খোঁজ খবর নিয়েছেন। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে খোঁজ নেওয়া হয়েছে এবং তার প্রেস সচিব নিজে উপস্থিত হয়েছেন। এমনকি আজকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব নিজে ফোন করে
আমিরে জামাতের সর্বশেষ শরীরের অবস্থা সম্পর্কে খবর নিয়েছেন। নিশ্চয়ই রাজনৈতিক অঙ্গনে 24 পরবর্তী অভ্যুত্থান পরবর্তী এই সময় এটা অবশ্যই রাজনৈতিক দলগুলোর ভেতরে আমি মনে করি একটা ভালো একটা দৃষ্টিভঙ্গি, এবং এই বিষয়টির মাধ্যমে আমাদের সকলের কাছেই বিষয়টি ভালো লেগেছে, এবং এমন একটি রাজনৈতিক সহাবস্থান এবং একে অপরের প্রতি ভালোবাসা, সৌহার্দ্য, সম্প্রীতি এমনটি বর্তমানে বাংলাদেশের জনগণ আশা করে। এবং এই জন্য আমি প্রতিটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সবাইকে অভিনন্দন জানাই এবং সবার জন্য শুভকামনা করি যে আগামীর বাংলাদেশে এমন একটি অবস্থা এবং পরিবেশ আমরা দেখতে চাই। তার কারণ একে অপরে আমরা রাজনৈতিকভাবে আমাদের ভেতরে মতভেদ থাকতেই পারে, একে অপরের প্রতি আমরা ভিন্ন মত পোষণ করতেই পারি, তবে একে অপরের প্রতি ভালোবাসা, সৌহার্দ্য, সম্প্রীতি এটা যেন আমাদের মধ্যে কমে না যায়। এবং গতকালকের সমাবেশে যে মেসেজটি দেওয়া হয়েছে, আমরা 24-এর গণ অভ্যুত্থানে প্রত্যেকটি রাজনৈতিক দল আমরা যে জাতীয় ঐক্য গঠন করেছিলাম স্বৈরাচার ফ্যাসিস্টদের বিরুদ্ধে, এই ঐক্য যেন ঠিক থাকে। আমরা একে অপরের বিরুদ্ধে কথা বলতে পারি, কিন্তু ফ্যাসিস্ট সেই স্বৈরাচার আওয়ামী লীগের ব্যাপারে আমরা প্রত্যেকে এক দল, তাদের ব্যাপারে আমাদের কোনো আপোষ নেই। তবে একটি বিষয় আমি আজকের এই প্রোগ্রামের মাধ্যমে বলতে চাই, আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান বক্তব্য দিতে গিয়ে পড়ে গেছেন, কিন্তু তার এই পড়ে যাওয়াটাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে অনেকেই তাকে নিয়ে ব্যঙ্গ করছেন, অনেকেই তাকে নিয়ে ট্রোল করছেন। এমনকি আমি অবাক হয়েছি এক ভিডিও দেখে যে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান কিভাবে পড়ে গিয়েছেন ঠিক অভিনয় করে তাকে ব্যঙ্গ করে ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে প্রচার করা হচ্ছে। যে সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তাকে দেখতে গিয়েছেন, জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব খবর নিয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব খবর নিয়েছেন, ঠিক সেই সময় যারা আমিরে জামাতকে ব্যঙ্গ করে ট্রোল করে ভিডিও তৈরি করেছেন, আমি মনে করি এরা নিঃসন্দেহে কখনোই ভদ্র কোনো ভালো পরিবারের ভালো সুসন্তান নয়। আমি মনে করি আর কুসন্তান, এরা কুলাঙ্গার। যদি তা না হবে তাহলে একটা সম্মানিত ব্যক্তিকে কেন্দ্র করে এই রকম ব্যঙ্গ করে এমন ভিডিও তারা করতে পারতো না। আমি এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান অসুস্থ হওয়ার পরে বাংলাদেশের সব দলের পক্ষ থেকে তার প্রতি যে সহানুভূতি, ভালোবাসা দেখানো হয়েছে, আমি মনে করি এর দ্বারা প্রমাণ হয়েছে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান শুধু জামাত ইসলামের আমির নয়, তিনি পুরো বাংলাদেশের জাতীয় লিডার, তিনি বাংলাদেশের জাতীয় নেতা। এই ঘটনার দ্বারা প্রমাণ হয়েছে। আমি সর্বশেষ আরেকটি কথা বলতে চাই, আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম আলোচক ভাই বললেন যে এই সমাবেশের দ্বারা প্রমাণ হয় না আগামীতে বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় যাবে। আমি একটি কথা পরিষ্কার করে বলতে চাই, গতকালকের জামাত ইসলামের কোন নেতাই কিন্তু বলেনি যে আগামীতে আমরা ক্ষমতায় যাচ্ছি বা ক্ষমতায় যাওয়ার জন্য আমাদের এই সমাবেশ আমরা আয়োজন করলাম না। তাদের কিন্তু মূল এজেন্ডা বা এই প্রোগ্রামটি করার পেছনে কারণ তার মৌলিক 7টি দাবি উপস্থাপন করেছেন। গণহত্যার বিচার করতে হবে, আগামী নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, জুলাই সনদ দিতে হবে। তাহলে তাদের তো এই সমাবেশ করার উদ্দেশ্য ক্ষমতায় যাওয়ার জন্য না, এই সমাবেশের মূল এজেন্ডা ছিল এই 7 দফা দাবি। তারপরও আমি একটা কথা বলতেই চাই যে নির্বাচন যদি হয়, ক্ষমতায় বিএনপি যাবে নাকি জামাত ইসলাম যাবে নাকি চরমোনাই যাবে, এটা তো নির্বাচন হওয়ার পরে জনগণ ঠিক করবে, জনগণের রায় বোঝা যাবে। নির্বাচনের আগেই যদি আমরা বলে দেই 100% শিওর এই দল ক্ষমতায় চলে যাবে, তো তাহলে নির্বাচন করার দরকার কি? সেই দলকে ক্ষমতা তো বুঝে দিলেই হয়। এই জন্য আমি মনে করি এমন কথা আমার মনে হয় না বলাই ভালো। তবে গতকালকের সমাবেশের মাধ্যমে প্রমাণ হয়েছে যে জামাত ইসলাম বাংলাদেশে নেই, তাদেরকে যে শেষ করে দেওয়ার গত 16 বছরের স্বৈরাচারদের যে এজেন্ডা ছিল, কর্মসূচি ছিল, গতকালকের সমাবেশে প্রমাণ হয়েছে জামাত ইসলাম শেষ হয়ে যায়নি, তাদেরকে শেষ করে দেওয়া যায়নি, তাদের নেতৃবৃন্দুদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে তাদেরকে জেলে বন্দি করে ক্রস ফায়ার দিয়ে শেষ করা যায়নি, বরং অতীতের যে কোনো সময়ের চেয়ে হাজারো গুণ শক্তি নিয়ে, স্পিড নিয়ে তারা ময়দানে আবর্তন করেছেন, ময়দানে কাজ চালিয়ে যাচ্ছেন। আগামীতে 1 বছর পর হোক, 5 বছর পর হোক, 10 বছর পর হোক, আমি বিশ্বাস করি আজ হোক কাল হোক বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে ইসলামপন্থীরা বাংলাদেশের ক্ষমতায় যাবে এবং কোরআন সুন্নাহর অনুসারে এই বাংলাদেশ শাসন করবে। এটা আমার মনের আশা, পরিকল্পনা এবং দৃঢ় বিশ্বাস। এখন বিএনপির যে নেতাটি বক্তব্য দিয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়, এই কথা বলে শেষ করছি। গয়েশ্বর চন্দ্র রায় দাদাবাবু বলেছেন যে কিয়ামত পর্যন্ত জামাত ইসলাম ক্ষমতায় যেতে পারবে না। এখন আমি এই বিষয়ে একটি কথা বলতে চাই, আমরা তো গত 1 বছর আগে দেখেছিলাম গয়েশ্বর চন্দ্র রায় তিনি এক আন্দোলন করতে গিয়ে
আঘাতপ্রাপ্ত হয়ে গয়েশ্বরচন্দ্র রায় সাহেব যখন অসুস্থ আহত হলেন, প্রশাসন তাকে ধরে নিয়ে গেলেন সেই ডিবি প্রধানের ভাতের হোটেলে গিয়ে। তিনি ডিবি প্রধানের ভাতের হোটেলে ভাত খেয়ে হাসতে হাসতে সেখান থেকে এসে তিনি আন্দোলন স্থগিত করে দিলেন, আন্দোলন থেকে ফিরে বাড়িতে চলে গেলেন। তাহলে যে ব্যক্তি ডিবি প্রধানের ভাতের হোটেলে ভাত খেয়ে আন্দোলন বাতিল করে দিয়েছেন, সুতরাং তার কোনো কথার জন্য জামাত ইসলাম যে অগ্রসর বন্ধ হয়ে যাবে বা আগামীতে ক্ষমতায় যেতে পারবে না, এটাই আমাদের বিশ্বাস করতে হবে। এটা বাংলাদেশের জনগণ বিশ্বাস করবে বলে এটা আমার কখনোই মনে হয় না। সুতরাং গতকালকের সমাবেশ নিয়ে আমি যেই মন্তব্যটি করতে চাই, বাংলাদেশের ইসলামপন্থীদের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, স্বৈরাচার ফ্যাসিস্ট পালিয়ে যাওয়ার পরে ইসলামপন্থীদের যে উত্থান করছে, আমি মনে করি জামাত ইসলাম সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই সহ খেলাফত মজলিস হেফাজত সমস্ত ইসলামী দলগুলো যদি একতাবদ্ধ হয়, আগামীতে একটা ভালো ফলাফল তারা করবেন। 5 বছর পর হোক 10 বছর পর হোক, জামাত ইসলামের নেতৃত্বে ইসলামী আন্দোলন ক্ষমতায় যাবেন এবং বাংলাদেশের সুদ ঘুষ দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজি মানুষ হত্যার রাজনীতি থেকে বেরিয়ে এসে নতুন এক জি। ইনসাফপূর্ণ কল্যাণকামী রাষ্ট্র গঠন করবে বলে আমি আশা করি। ধন্যবাদ প্রিয় ভাই।